বেশিরভাগ পরিবারে বলো, বেশিরভাগ কোনো চেনা জানা মানুষের মধ্যে বলো, তোমরা এমন কিছু মহিলা পাবে যাদের দেখবে পেটে বিদ্যে নেই, 4 ফেল 5 ফেল, এইরকম ধরনের মহিলারা ধরো বিবাহিত হওয়ার পর একটা অন্য সংসারে গিয়ে উঠেছে। সেই ধরনের মহিলাদের পেটে বিদ্যে না থাকলে কি হবে, তারা খুব ভালো করে জানে নিজেদের ভালোটাকে আমরা কিভাবে গুছিয়ে নেব। একটা সংসারকে দেখবে ভেঙে সেই রকম ধরনের মহিলারা তছনছ করে দেয়। এই জন্য বলে মানুষের পেটে একটু যেন বিদ্যে থাকে। বিদ্যে যদি থাকে না, কিছু না হলেও ঠিক মুহূর্তে হলেও পাল্টি খাবে, ঠিক মুহূর্তে হলেও নিজের ভালোটা বুঝবে, এই একটা ব্যাপার থাকে। কিন্তু এই ডাল্লিকে দেখেছো, তাদের মধ্যে ডাল্লি কিন্তু এক ধরনের মহিলা পড়ে। ওর যদি পেটে বিদ্যে থাকতো তাহলে ও কোন জায়গায় গিয়ে পৌঁছতো, তাহলে বুঝতে পারছো কোন জায়গায় গিয়ে পৌঁছাতো। খুব বড় পয়েন্ট এটা। ওর পেটে বিদ্যে নেই, তাতেই দেখো যে ঘরে ঢুকছে সেই ঘরকে একবারে তছনছ করে দিচ্ছে। আমফান ওর কাছে হেরে যাবে। আরও বলো না সুনামি ওকে দেখে ভয়ে চলে যাবে। কারণ কেন, সুনামি বলবে আমার যাওয়ার দরকার কি আছে, ওই তো ও আছে, ওকে দিয়েই কাজ চলে যাবে। বিরাট এলেম আছে ওর। দেখতে পাচ্ছ না তোমরা? ও জানে কিভাবে নিজেকে কোন জায়গায়, কোন দুর্বল জায়গা কারুর। দেখো, কোনো মানুষকে যখন তুমি হাতের বসে রাখতে চাইবে তখন তার দুর্বল জায়গাটাকে তোমাকে ধরতে হবে। এটা তো আমরা সবাই জানি। মানুষ দুর্বল জায়গাটাতে বেশি আঘাত করে, তাই তো? কারণ কেন, একটা মানুষকে ভেঙে দেওয়ার জন্য একটা দুর্বল জায়গায় যথেষ্ট। সে টাকা পয়সা হোক, ছেলে মেয়ে হোক, স্বামী হোক, বা শ্বশুর শাশুড়ি হোক, বা বাবা মা হোক, বা যে কোনো ব্লা যে কোনো দুর্বল জায়গা হোক না কেন, ও কিন্তু জানে দুর্বল জায়গাটা কি। ওর প্রথম কাজ হচ্ছে মানুষের দুর্বল জায়গাটা গিয়ে আগে চেপে ধরা, মানুষের প্রাণ ভোমরা সেটাকে আগে নিজের খাঁচায় বন্দি করা। ব্যাস, তাহলেই হয়ে গেল। কারণ প্রাণ ভোমরা কিন্তু আমার হাতে, মানে ডাল্লির হাতে। তাহলে কি, তুমি একটু ব্যাগরবাই করেছো তো আমি কিন্তু প্রাণ ভোমরাটাকে টিপে এভাবে চেপে দেবো। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। ও জানে কিভাবে পুরো ব্যাপারটাকে বহু লম্বা করতে হয়, কিভাবে নিজের আখের গোছাতে হয়, তাই না? ওরই একটা ভিডিওতে ও বলেছিল, দেখো আমি এটা বলবো না যে যাদের পেটে বিদ্যে নেই তারা বিরাট চালাক, না, বিরাট চালাক হয় না। কারণ কোনো ক্রাইম করার পরে যে ক্রাইম করে না, যে মার্ডারও করে, সেও সেই ক্লুটা কিছু না হোক সেখান থেকে 5 মিনিটের দূরত্ব হলেও ফেলে দিয়ে চলে যায়, বা 1 ঘন্টার দূরত্ব হলেও চলে যায়। সেই পুলিশ কুকুর থাকে, ডগিগুলো শুকতে সেখান থেকেও গিয়ে সমস্ত জিনিস, উইপেন্স যা কিছু থাকে সেগুলো সব উদ্ধার করে নিয়ে আসে, তাই তো? তো সেরকম আমরা দেখেছি। সেই রকম ধরনের ডাল্লি একটা ভিডিওতে বলেছিল, সে ভিডিওর ক্লিপিংসটাও আছে, যে আজকে আমাদের যদি নিজেদের চ্যানেল গ্রো করার ইচ্ছা না থাকতো, আমরা যদি নিজেদের চ্যানেলের কথা না ভাবতাম, কোন ব্লগারের বাড়িতে কি হচ্ছে, কোন ব্লগারের বাড়িতে কার বউ পালিয়েছে, কার ছেলের কি হচ্ছে, আমার দেখার দরকার কি? মনিটাইজেশন অন করে ভিডিও করবো, পয়সা কামাবো, সেই জন্যে যাই। সেই ক্লিপিংসটাও আমাদের কাছে আছে। তো ও গেছিলই ওই কারণে। ও জানে এই দুর্বল জায়গা, এই জায়গাটায় ঘা মারবো, আর ঘা মারার সাথে সাথে আমাকে দুদিকে তাল দিয়ে চলতে হবে। প্রথম ভিডিওগুলো আমি করবো 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ, টিনু ফিরে আয়, আমি ওই ভিডিওতে গালও মারবো। ভিডিওর প্রথম দিকটায় বলবো ফিরে আয়, শেষের দিকটায় গালে ভরিয়ে দেবো। এটা করব। তারপর থেকে চলবে শুধু গাল। তাহলে কি, প্রথম দিকে আমি বলতে পারবো মানুষকে যে দেখেছো, প্রথম দিকের ভিডিওগুলোতে ভিডিও শুরু হওয়ার থেকে আমি বলেছি টিনু ফিরে আয়। কিন্তু তারপর আমি 1 সপ্তাহ পর কি করেছি, শুধু গাল আর গাল। দেখো, একটা নাটককে সাজাতে গেলে যেমন ঠিক জায়গায় ঠিক কথাবার্তা, নায়ক নায়িকার একটা প্রেমের মুহূর্ত, একটা রোমান্টিক মুহূর্ত, একটা মানে টুইস্ট আনতে হয়, ঠিক সেই রকমভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও না, কন্ট্রোভার্সি করতে গেলে, নিচের জায়গাটা তৈরি করতে গেলে কিন্তু এটা করতে হয়, তাই তো? আজকে ডাল্লি বলতে পারবে যে আমি আমার নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে নিজের চ্যানেল গ্রো করেছি? না, ও বলতে পারবে না। কারণ ওকে একটা ব্লগারের পা চাটতে হয়েছে, ক্যামেরা নিয়ে একটা ব্লগারের বাড়িতে যেতে হয়েছে। যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারের নাম করে তার বাড়িতে গিয়ে তার মুখ দেখিয়ে তাকে জড়িয়ে ধরে, তাকে আদর করে, তার বাড়িতে জিনিস নিয়ে গিয়ে তার বাচ্চাকে সাপোর্ট করে, তার বাচ্চাকে জড়িয়ে ধরে আদর করে নিজের এই যে মহানুভবতা দেখাচ্ছে, তাই তো? সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো নিজস্ব কোনো পরিচিতি বলে থাকে না। কেন থাকে না? না, তার কারণ হচ্ছে তুমি এটাই চেয়েছিলে যে আমি কারুর দ্বারা ওপরে উঠবো। তুমি এই সুযোগটার খুঁজেছিলে, এই দিনটার অপেক্ষায় ছিলে। তুমি ঝোপ বুঝেছো, তুমি কোপ মেরেছো, এটা খুব সত্যি কথা। কন্ট্রোভার্সি করতে হয় নিজের 4 দেওয়ালের মধ্যে বসে, নিজের ঘরের মধ্যে বসে নিজের মতামত তুলে ধরবো। নিজে যেটা মনে করব, যেটা ঠিক যেটা ভুল আমি অবশ্যই মনে করব। আমি সিচুয়েশান বুঝবো, পরিস্থিতি বুঝবো, নিজের বক্তব্য রাখবো। এই না যে আমি কোনো সময় কোনো জায়গায় আগুন দেখতে পেলাম, আমার চ্যানেল গ্রো করবো, চলো ঘিটা ঢেলে দিই। কিন্তু আমাকেও ভাবতে হবে যে হ্যাঁ, কিছু জায়গায় মানুষের মনুষ্যত্ব দিয়েও ভিডিও করা দরকার। কিন্তু আজকে সেই জায়গাটার অভাব। এবার আসল কথায় আসি, সেটা হচ্ছে যে এই যে দিনের পর দিন প্রচুর মানুষ বলছে, প্রচুর মানুষ দেখি লাইভে কমেন্ট করে, ভিডিওতে কমেন্ট করে, তাহলে কি কিছুই হবে না? সব হবে। আইনি ব্যাপার, বারবার আমি প্রত্যেকটা কালকে লাইভেও আমি বলেছি, আইনি ব্যাপার একটু ধৈর্য ধরতে হয়।
দেখো সব কিছুর মাঝে একটা ভোট পড়ে গেল, ভোট পর্ব, তোমরা সবাই জানো ভোট পর্ব করলে এই জিনিসগুলো একটু হলেও স্থগিত থাকে। যে জিনিসটা 7 দিনে যাবে সেই জিনিসটা 14 দিনে গিয়ে হাজির হবে। এই জিনিসগুলো কিন্তু ডিলেগুলো হয়, এটা কিন্তু অস্বীকার করার জায়গায় নয়। তো সেই জায়গায় মানুষকে একটু ধৈর্য ধরতে হয়, সব কিছু হবে, পাপ কিন্তু পাপকেও ছাড়ে না। আজকে আমি যদি ভদ্রভাবে ভিডিও করি আমি সেখানে গিয়ে ক্লিয়ার করতে পারবো যে হ্যাঁ আমি এইভাবে ভিডিও করেছি, আমার এই জায়গায় ফুল স্টপ দেওয়া দরকার ছিল, আমি ফুল স্টপ দিয়েছি, কিন্তু ফুল স্টপ দেওয়ার পর থেকে কিন্তু আমি কোনো জায়গায় আর মুখ খুলিনি, আমি কিন্তু এরকমভাবে করিনি, কারণ আমি রিয়েলাইজেশন ছিল, আমার সেলফ রিয়েলাইজেশন আমার হয়েছে। কিন্তু যে জায়গায় দিনের পর দিন টাকা ইনকামের জন্য দিনের পর দিন যারা নোংরামি করে গেছে তাদের তো এবার দিন তো শেষ হয়ে এসেছে, দিন তো গুনতেই হবে। শুধুমাত্র একটা মানুষের জন্য নয়, এই যে অনেকে বলছে সমাজসেবী মানুষ, উনি ভালো করছেন, উনি সুতোপাকে কমেন্ট করেছেন, উনি ওকে কমেন্ট করেছেন, একে কমেন্ট করেছেন। আমার কাছে বক্তব্য হচ্ছে উনি কি করেছেন না করেছেন আমার দেখার দরকার নেই। আমি একজন সাধারণ মানুষ হয়ে আমার চোখে যেটা থাকবে আমি সেটুকু দেখব। যদি কেউ নোংরা গালাগাল দিয়ে থাকে, যদি কেউ নোংরা কথা বলে থাকে দিনের পর দিন প্রত্যেকে সমান দোষী। আমি যার চ্যানেলে উঠবো, আমি যার চ্যানেলে উঠে কথা বলবো, আমাকে আগে সেটা রিসার্চ করতে হবে, আমাকে আগে সেটা সার্ভে করতে হবে যে আমি একজন সমাজসেবিকা, আমি একজন মানবাধিকার কমিশনের একজন উচ্চপদস্থ একজন মানুষ, আমি কোন মানুষটাকে বেছে নেবো? একজন নোংরা কথা বলা মানুষের চ্যানেল বেছে নেবো না একটা ভদ্র মানুষের চ্যানেল আমি বেছে নেবো? তিনি প্রচার করছেন কি না করছেন সেটা পাবলিক দেখতে পাবে। আমি একজন সাধারণ মানুষ, আমার যতটুকু মাথায় আসে আমি ততটুকু বলবো। ওনাকে গালি দেবার দরকার পড়বে না, ওনাকে অসম্মান করার দরকার পড়বে না, কিচ্ছু পড়বে না। কারণ সত্যি কথা বলতে গেলে গালি দিতে হয় না, মুখের ওপর নর্মালি কথাটা বলা যায়। উনি যে চ্যানেলগুলোকে বেছে নিয়েছেন সেই চ্যানেলগুলো জঘন্য থেকে জঘন্যতম চ্যানেল, নোংরা চ্যানেল। তাহলে উনি নোংরা পরিষ্কারটা করছেন কি করে? নিরপেক্ষতা মানে হচ্ছে কি? নিরপেক্ষ বিচার মানে হচ্ছে আমার চোখে পটি বাঁধা, কে কিমা, কে পৃথিবী, কে ফুমা, কে সঞ্জয়, কে সুতপা, কে মিলি, কে XYZ, কে WXYZ আমার দেখার দরকার নেই। যে বা যারা নোংরামি করেছে প্রত্যেকের বিরুদ্ধে বেছে আমি স্টেপ নেব, প্রত্যেকের বিরুদ্ধে। এবার আইন বিচার করবে যে এদের মধ্যে কে ভালো কে খারাপ। যদি চ্যানেল যায়, যার হোক চ্যানেল যাক, আমার দেখার দরকার নেই। আমি একজন মানবাধিকার কমিশনের কর্মচারী, আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, আমি সততার পাশে থেকেছি। এটা যদি উনি করতেন, তার জন্য যদি আমাকেও কেস দিতেন, আমি সেটাও রাজি থাকতাম। কারণ কেন? উনি খুব ভালো কাজ করতে এসেছেন। কিন্তু বেছে নয়, বেছে কারা করে? কোনো মানুষকে যখন আড়াল করতে হয়, তখন সেই কথাগুলো উনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনতে খারাপ লাগে। উনি একজন নিজেও মহিলা, তিনিও একজন মহিলা, তিনুর লাইফে পরকীয়া এসেছে, সেই ম্যাটারটা আলাদা। কিছু জিনিস বিচার না সোশ্যাল মিডিয়ায় হয় না, সমস্ত বিচার ব্যবস্থাটাই হয় কিন্তু আদালতে। তাহলে আমি এসে এখানে কোনো মানুষকে দাঁড়িয়ে বলতে পারি না নষ্টা মহিলা, আমি কোনো মানুষকে নিজে প্রেডিকশন করে দিতে পারি না যে ওই মহিলা নষ্টা মহিলার ছাপটা বা স্ট্যাম্পটা আদালতের জন্যই তুলে রাখা উচিত ছিল, তাই তো? আমার কাছে কথা হচ্ছে ওনার এই ধরনের কিছু কথাবার্তা, উনি কি মানুষ, উনি কোন লেভেলের মানুষ, কতটা উচ্চপদস্থ, উনি কি সেই জিনিসটা এই তো আমি যখন থানায় যাই পুলিশ আমাকে চেয়ার দিয়ে দেয়, সেই চেয়ারটা একটা জায়গা দিয়ে মুছে দেয়। এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলা মানে কি? মানুষকে নিজের পাওয়ারটা উনি দেখাচ্ছেন, কিন্তু ওনার পাওয়ার উনি কর্মের মধ্যে দিয়ে দেখান যে হ্যাঁ চলো ওয়াইটিতে খুব নোংরামি হচ্ছে, কন্ট্রোভার্সি লেভেলে, সত্যিই তো মানুষগুলোকে একদম শেষ করে দিচ্ছে, প্রত্যেকটা মানুষ, পরিবেশটা মিশিয়ে যাচ্ছে, চলো আমি এর বিরুদ্ধে একটা উদ্যোগ নিই, ভালো উদ্যোগ, যেখানে আমার বাছা কোনো লোক থাকবে না। আমি যেখানেই নোংরামি দেখবো খাপ করে সব কটাকে ধরবো, XYZ কেউ বাদ যাবে না, সব কটা সমান, সব বদমাইশ। এইরকম ধরনের ব্যাপার যদি উনি নিতেন সেখানে আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু উনি বেছে কিছু মানুষকে ধরছেন। এই জিনিসটা তো ভালো নয় না, এই জিনিসটা চোখে লাগে, দৃষ্টিকটু। তখনই মনে হয় যে উনি তো নিরপেক্ষতার নাম করে উনি যে কাজটা করছেন সেটা সম্পূর্ণ উনি জেনে বুঝে এই কাজটা করছেন। দেখো পাওয়ার থাকলে আমি কেস তো করে দিতে পারি, প্রত্যেকটা মানুষ, উনি যেমন অন্য কারোর নামে কেস করতে পারেন, আমিও একটা অন্য কারোর নামে কেস করে দিতে পারি, আমিও অন্য কোনো মানুষের নামে করতে পারি, তুমিও করতে পারো, বা XYZ যে কেউ করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমি যখন কেসটা করার পরে যার নামে কেসটা করলাম সে বাঁচার জন্য তখন আরেকজনকে নিয়ে আসবে, যে স্যার সবাই তো ওয়াইটিতে কন্ট্রোভার্সি সেক্টরে আছে, দেখুন স্যার প্রত্যেকের মুখের ভাষা এরকম, শুধু আমাকে কেন বলা হচ্ছে? এক্স্যাক্টলি ব্যাপারটা এটাই ঘটেছে, আর কিচ্ছু না। কারণ আজকে কিমার মুখের ভাষা, আরও অন্য ধরনের মহিলাদের মুখের ভাষা চরম নোংরা। ছোট বাচ্চা ছেলে মেয়ে, রিমি, প্রীতম, দিশানি, এদের উদ্দেশ্যে যে নোংরাভাবে ভিডিওগুলো করা হয়েছিল, সেগুলো তো একটা ভিডিও মানে যে জিনিসগুলো যেখানে যাওয়ার সেখানে ঠিক অবশ্যই যাচ্ছে। আমার কাছে কথা হচ্ছে যে ধরনের নোংরা ভিডিওগুলো করা হয়েছিল তার মুখের ভাষা। আজকে কিছু মানুষ আমাকে এসে কমেন্ট করে বলছে যে এই ম্যাডামকে এই বলেছে, এই ম্যাডামকে এই করেছে, এই ম্যাডাম ওই।
আমার কাছে কথা হচ্ছে ম্যাডাম কোন চেয়ারে বসে আছে সেটা বড় কথা নয়, আমার কাছে যে সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষই সাধারণ মানুষ, উনি কোন মানুষ কোনটাকে রেসপেক্ট করবে, মানুষকে রেসপেক্ট করতে শিখবে। আমি আমার ছেলেকে কি বলবো যে তোমার দাদু ঠাকুমা বা পাশের বাড়ির একটা মানুষ, তাকে তুমি গালিগালাজ করো, কিন্তু বাবা ওই যে মিনিস্টারের নাম শুনেছো, উনি কিন্তু বড় চেয়ারে বসেন, বড় গদিতে, ওনার একটা লেভেল আছে, ওনাকে কিন্তু তুমি কখনো গালি দিও না, অপমান করো না। এটা উচিত না। আমার উচিত তুমি, আমার ছেলেকে আমি এটা শেখাবো, সন্তানকে বা প্রত্যেকটা মানুষকে আমি এটাই বলবো যে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা অধিকার আছে, প্রত্যেকটা মানুষকে, কাউকে, কোনো মানুষকে গালাগালি, নোংরা কথা বলা, গালমন্দ করা উচিত নয়। প্রত্যেকটা মানুষের এই জিনিসগুলো বোঝা দরকার। সকলের সম্মান আছে, সকলের এগুলোর অধিকার আছে। তো সেই জায়গায় একটা মানুষ কোন চেয়ারে বসে আছে সেটা দেখে আমি রেসপেক্ট করব, কিন্তু একটা সাধারণ মানুষকে আমি দুম করে টিনুর বাবাকে বা টানদীপের বাবাকে বা কারুকে আমি গালাগালি দিয়ে দিলাম, এটা কখনোই উচিত নয়। আমার কাছে কথা হচ্ছে এটা, কে টানদীপ, কে টিনু, কে স্যান্ডি, কে ম্যান্ডি বড় কথা নয়, বড় কথা হচ্ছে সকলের বাবা মা, প্রত্যেকটা মানুষই, স্যান্ডিও একটা মানুষ, ম্যান্ডিও একটা মানুষ, এদিকে টিনু, টানদীপ, প্রত্যেকে মানুষ। সমালোচনা করছি, ভদ্রভাবে সমালোচনা করব। আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, ওর বিরুদ্ধে কথা বলছি বলি যে আমি ওকে গাল মেরে ভিডিও করবো, সেটা কোনোদিনই উচিত নয়। কিন্তু এই নোংরামিটাই চলেছে। তাহলে এখানে যখন একটা মানুষ, একজন উচ্চপদস্থ মানুষ যখন বলছেন আমি তো ওকে বাঁচিয়ে নেব, তার মানে কি ভুল হয়েছে তাই বাঁচাবার চেষ্টা চলছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে এটাই, সকলের উদ্দেশ্যে একটাই, আইন একজন সাধারণ মানুষের জন্য যেমন, আইনের লোকের ক্ষেত্রেও আইনের সাজা কিন্তু সেমই হয়। কারণ আইনের চোখে কে কত বড় মিনিস্টার, কে কত বড় আমলা সেটা নয়, আইনের চোখে যে যত বড় মিনিস্টার আমলাই হোক, কাঠগোড়ার মধ্যে দাঁড়ালে তিনি একজন সাধারণ সিম্পল একজন মানুষ, আর কিছু না, তাই তো? আর রইল পড়ে পলিটিক্স, আইন, এইসব, এই যে পলিটিক্যাল ব্যাপার, এই গণতন্ত্র, হ্যানা তারা, এইসব যে ব্যাপারগুলো, আমরা মানুষকে তুলি, আমরা মানুষকে ভোট দিই, ভোটাধিকার দিই, প্রত্যেকটা মানুষকে আমরা সমর্থন করি, তাই আজকে তারা সেই জায়গায়। অতএব মানুষের চাহিদা, মানুষকে রেসপেক্টও তাদের কাছ থেকে আমরা পাচ্ছি এবং পাবো, এই আশাতেই আমরা কাজটা করি। আর রইল পড়ে আইন, আইন তো প্রত্যেকের জন্য সমান। তাই আইন কি করবে, আইন কি বলবে, সোশ্যাল মিডিয়ায় আলোচনা করা, লাইভের পর লাইভ, ভিডিওর পর ভিডিও, এগুলো হচ্ছে শুধু কোনো মানুষ যদি চায় তার প্রচার বাড়াতে পারে, অথবা মনিটাইজেশন অন করে ভিডিও করে নিজের চ্যানেল গ্রো করতে পারে। এখানে শুধু সুবিধা ভোগ করা যায়। সোশ্যাল মিডিয়ায় এসে আমি সুবিধা পাবো, নিজের প্রচার করব। এই যে আমি কথা বলছি, আমি আমার নিজের প্রচার করছি, আমি যে কথাগুলো বলছি এগুলো এখন আইন এগুলো শুনবে আমার ভিডিওগুলো? না, আইন বিচার করবেন প্রমাণ দেখে, কে ঠিক কে ভুল, আর প্রমাণ ঠিক জায়গায় ঠিক মতো প্রত্যেকটা মানুষ নিজেকে বাঁচানোর জন্য দেবে। টিনু যেমন কিছু প্রমাণ দেবে, টানদীপও তার প্রমাণ দেবে। অতএব ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে, মাঝখান থেকে কিছু মানুষ তারা নিজেদের চ্যানেল গ্রো করছে এবং চ্যানেল গ্রো করতে গিয়ে নোংরা পথে একে অপরকে আক্রমণ করছে। চলো, আক্রমণ করেছো, এবার ভোগ করো, যে করেছো সেই ভোগ করবে। কান টানলে কিন্তু মাথা আসবেই। সঞ্জয় যদি ডুবে, সঞ্জয় আরও 5 জনকে নিয়ে ডুববে, কারণ সঞ্জয় বাঁচার চেষ্টা করবে, যদি কোনো খড়কুটো পায় সেটা আঁকড়ে ধরে বাঁচবে। সঞ্জয় যদি নিজেকে ক্লিয়ার করতে যায় যে স্যার আমি খারাপ, তাহলে দেখুন আমি আপনার সামনে 40 জনকে ভিডিও খুলে দিচ্ছি, এখান থেকে আপনি পার করুন যে এর মধ্যে আমি কতটা খারাপ, এ কতটা খারাপ, এ কতটা খারাপ, সেটা আইন বিচার করবে। আমার কাছে খুব সিম্পল কথা, ধোয়া কথা। সঞ্জয়কে আড়াল করার কোনো প্রশ্ন ওঠে না। কেন সঞ্জয়কে আড়াল করবো? সঞ্জয়ের বিরুদ্ধে নিজে ভিডিও করেছি। কেন? সঞ্জয়কে একটা কথাই বলতাম, সঞ্জয়দাকে, যে ভদ্রভাবে ভিডিও করো, পরিষ্কারভাবে ভিডিও করো, নম্রভাবে ভিডিও করো। সেরকম প্রত্যেক মানুষকেও আমি এক কথা বলেছি, এখনও সময় আছে, নিজেরা ঠিক করে ভিডিও করো। দিনের পর দিন সুতোপাকে তো কম কথা শুনতে হয়নি, সুতোপাকে কম নোংরা কথা শুনতে হয়নি, সুতোপার পরিবারটাকে শুনতে হয়নি। সুতোপা ব্লগারদের নিয়ে ভিডিও করতো, কিন্তু 40-50 জন মানুষ সুতোপাকে নিয়ে ভিডিও করে কনস্ট্যান্ট। টিনু একজন ব্লগার, টানদীপ একজন ব্লগার, তাদের মধ্যে ঝামেলা হয়েছে, কিন্তু ভিডিও কি হচ্ছে কন্ট্রোভার্সি, কো-ক্রিয়েটাররা কীরকম ভিডিও করছে, সুতোপাকে নিয়ে ভিডিও করছে। তার মানে বুঝতে পারছো, সুতোপা ছাড়া এরা বিগ জিরো, নাথিং। এদের কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব অকাত কিচ্ছু নেই। আমি টানদীপের যদি এগেনস্টে কথা বলি, আমি টানদীপের কিছু ভুল তুলে এনে কথা বলবো। আমি টিনুর এগেনস্টে যদি কথা বলি, টিনুর কিছু ভুল টেনে এনে কথা বলবো। কিন্তু এখানে সেটা হয় না। এখানে হয় সুতোপা কি বললো, হাঁ করে বসে রইলো, সুতোপা কি করলো, ভিডিও হাঁ করে চাতক পাখির মতো বসে থেকে, এই দালাল তুই বাই বাই বেবি করে গেলি, এই দালাল তোকে মাটিতে কবর চাপা দিলাম, এই দালাল তোর মুখে থুতো ফেলে দিলাম, এই দালাল তোর এই করে দিলাম, তোর বর এই করেছে, তোর শ্বশুর এই করেছে, তোর শাশুড়ি এই করেছে, তুই এখানে ওই করেছিস, তোর বাবা তোকে বিক্রি করে খেয়েছে, তোর মা পরকিয়া করেছে, তোর বোন পরকিয়া করেছে, তোর এই নীল ছবি করেছে। এই হচ্ছে মানুষের অকাত। সারা দিনের শেষে না নিজের অকাতটাও নিজেদের দেখে নেওয়া ভালো, কারণ এটাই তোমাদের অকাত। এর বেশি তোমাদের ক্রিয়েটিভিটি নেই, কোনো অকাত নেই। এই জায়গাতেই তোমরা নিজেরা জেলাসি ফিল করো যে ভাই সুতোপা কি করে পারে, কি করে পারে। হ্যাঁ পারে, ও একজন স্পষ্ট বক্তা। মানুষ ভুল পথে যায়, কিন্তু ও যদি নিজেকে ঠিক জায়গায় রেখে ভিডিও করে, তোমরা ওর ধারে কাছে ঘেঁচতে পারবে না। পারবে, কিভাবে পারবে? ওই যে বড় ব্লগারদের 5 এটে 50 করতে পারবে, কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে 50 কেন 500 তোমরা করতে পারবে না। 50কে কেন তোমরা 0.5 কেও করতে পারবে না। বুঝতে পেরেছো?
নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে। হ্যাঁ, ক্রিয়েটিভিটি আছে তোমাদের, ওই যে এর বাবাকে শুয়ে দেয়া, এর মাকে শুয়ে দেয়া ওর সাথে, এর ঠাকমাকে শুয়ে দেয়া, এর বাচ্চাকে ওই শুয়ে দেওয়া, এর বাচ্চার জন্ম পরিচয় নিয়ে, এর বাবার জন্ম পরিচয় নিয়ে, এইগুলো তোমরা ভালো পারো। এর বরকে ভেড়া বলতে, এর বরকে গাধা বলতে, এর বরকে গরু বলতে, কোথায় শুনু, কোথায় সুরসুরি, কোথায় রস কস, এইগুলো তোমরা এক্সপার্ট, আমি এটুকু বলতে পারি। তবে সুতপা ছাড়া তোমাদের কোনো যোগ্যতা নেই। এটা সারাদিনের শেষে আমার তরফ থেকে তোমাদের জন্য এইটা আমার কনক্লুশন, যে তোমরা সুতপা ছাড়া কিচ্ছু নেই, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি তোমাদের নেই। এটা একদম পরিষ্কার কথা। আমি একজন কো ক্রিয়েটার হয়েই আজকে বলে গেলাম। হ্যাঁ, হতে পারে যে আমি হয়তো সুতপার কাছে ছোট নয়, ছোট হওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে সত্যি কথা, উচিত কথা, যুক্তিযুক্ত কথা, তাই না? চলো, মোদ্দা কথা এটাই ছিল। সবাই ভালো থেকো। সবটাই সময় সাপেক্ষ, সময় এলে তোমরা সবই জানতে পারবে, এমন কিছু জানতে পারবে যেটা নতুন জিনিস, পুরনো ইতিহাস ঘাঁটবে, পুরনো অতীত ঘাঁটবে। দেখো, ব্যাপার হচ্ছে কি, কোনো জায়গায় কোনো বিচার হতে গেলে বলে না কোন 20 বছরের ইতিহাস, সেখান থেকেও টান মারা হয়। বুঝতে পারছো কতটা স্ট্রং হতে চলেছে? এমনি এমনি নয় কিন্তু, যা রটে তার কিছুটা বটে। অনেক কিছু ঘটনা আছে খোলার চিঠির মতো, বুঝতে পেরেছো? টিনু বাড়ির বউ, টিনুকে মেনে নেওয়া হলো না, টিনুকে ঘরে ঢুকতে দিল না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, গিয়ে বন্ধ করে দিল, দিনের পর দিন গেড়ে বসলো। প্রত্যেক ভিডিও আছে, সেই ভিডিও জমা পড়ছে, যে ভিডিওতে বলছে না যাবে না, ঢুকতে দেব না, আমরা টিনুকে ঢুকতে দেব না বলার রাইটটা কার আছে? স্ত্রী স্বামীর মধ্যে ঘটনা, আর একটা পার্সনের বলার অধিকার কি আছে সেটা আমরা বিচার করতে পারছি না, সেটা কিন্তু আইনের হাত খুব লম্বা, সেগুলোর উত্তর আইন নেবে। তারপরে এমন কিছু ব্যাপারও আছে যে ব্যাপারগুলো আইন দেখবে, যে দিনের পর দিন ধরে টিনুকে সোশ্যালি হ্যারাস করা হয়েছে, গালাগাল করা হয়েছে। তাহলে কি একটা ফ্যামিলিতে একটা মেয়ে ছোট থেকে বঞ্চিত ছিল, সে মামার বাড়িতে মানুষ হয়েছে, তাহলে কি এটার সাথে এই বইয়ের অনেকটাই অ্যাটাচ, অনেকটাই কি ব্যাপারটা যুক্ত? যে একটা নিজের মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল, একটা পরিবারের মেয়ের সাথে যে ঘটনা ঘটেছিল, তাহলে বইয়ের সাথে ঘটাটা কি খুবই অস্বাভাবিক? এই যে কথাগুলো, এগুলো আমার কথা না, ওদের পরিবারে ঘটেছে, আমি ভিডিও মারফত জানতে পেরেছি, সেটা তোমাদেরকে বলছি। আইন এই সমস্ত জিনিসগুলো না খুঁটিয়ে দেখবে, তবে কিন্তু একটা বিচার করবে, ঠিক আছে? শেষে যেন আবার বুমেরাং না হয়ে যায়, ব্যাপারটা এটাই। দেখো, যত বড় যাই হাত আসুক না করো, যত বড় হাত পা মাথায় আসুক না কেন, বিচারপতির ওপরে কেউ নয়, আইনের ওপরে কেউ নয়, কেউ নয়, কেউ নয়। ওই পিছনের বেঞ্চিতে চেয়ারে বসে আমরা শুনতে পারি, হ্যাঁ, সেই শোনার অধিকারটা সবার আছে। তোমরাও যদি যেতে চাও ওদের বিচার শুনতে, অবশ্যই তোমরাও সেগুলো দেখতে পারো, সামনাসামনি বসে দেখতে পারো। কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো টাটা, আবার পরের ভিডিওতে আসছি। এখন সব বলে দিলে পরের ভিডিওতে দেখবে কি ভাই, সবাই মনিটাইজেশন অন করে ভিউজ কামাচ্ছি, আমি না হয় 500-600 কামাই না, যাক কাউকে গাল মেরে তো কামাই না, সারাদিনের শেষে এটাই শান্তি। চলো টাটা।